যে পরীক্ষায় যে বিভিন্ন রকম ইয়েগুলো হতো, পরীক্ষাগুলো হতো, সেগুলো বসার যোগ্যতাই তো অর্জন করতে পারিনি। কিন্তু আমাকে যেহেতু আমার কাজে বেরোতে হয়েছে, আর দিনের শেষে হয়তো মানে মাসের শেষে হয়তো 1200-1500 টাকা পেতাম। তখন তার একটু গ্র্যান্ড ফ্রেন্ড ছিল না সেইভাবে, মানে সবই ইয়াং ছেলে মেয়ে। খেলা বলে খেলা ঘর বলে একটা সিরিয়াল ছিল, যেটা সোহমের প্রথম ডেবিউ, প্রথম ও যখন অভিনয় আসে, মানে ছোটবেলার অভিনয় থেকে যখন ও বড় হলো, প্রথম হিরো রোল করে, তাতে আমার একটা ক্যারেক্টার ছিল, একটা বাঙাল ভাষার ক্যারেক্টার। আর যেহেতু মূলত বাঙাল, সেহেতু আমার পক্ষে অ্যাডভান্টেজ হয়েছে, এবং সেটা দেখেই আমাকে দেওয়া হয়েছিল। সেইটাই সময় আজও এতদিন পরেও আমাকে একবারে ছিল। ছবিটা যখন বেরোলো, টোটাল গভর্নেন্সের পোর্শনটা কাঁচি নেই, সেটাতে উনি লজ্জিত হয়েছেন, ব্যথিত হয়েছেন। আমি বললাম সেই কারণে আমি বলি না। আর তারপর সবচেয়ে বলো যে তুমি যে বলছো যে কেন বলনি এতদিন ধরে আমার সঙ্গে এখানে সিরিয়াল করছো, তুমি বলনি কাজ করছো, আমার দেওর তো ওটা ডিরেক্টর, আমি সবটুকু জানি, কিন্তু আমি কেন বলবো? এই যে তুমি আজকে প্রিমিয়ার শোয়ে সিনেমাটা দেখে এসে আমার সঙ্গে কথা বলছো যে আমি কেন তোমাকে বলিনি। এই প্রিমিয়ার শোটায় ডিরেক্টরের বন্ধু হিসাবে তুমি ডাক পেয়েছো, আমি অভিনেতা হিসাবে কিন্তু ডাকটা পাই। তাহলে কেন বলবো? আমি যা কাজ করেছি দেখে না তোমরা। আমি ক্যাটালগে বিশ্বাসী না। অনেক জায়গায় আপনার একটা লিঙ্ক দিন, এখনকার সিরিয়ালে লিঙ্ক দিন, 4টে ছবি দিন, ওই দিন আমি ছবি দিচ্ছি, আমি বর্তমানে যে লুকস সেই লুকসের ছবি দিচ্ছি। ক্লিপিং চাইছেন কেন আপনারা? আমি কালকে ঘি ভাত খেয়েছিলাম, আজকে আমার হাতে গন্ধ আছে নাকি? আজ যেটা করবো সেটা নতুন, সেটা আগামী দিন হবে না। আমি ক্যাটালগে বিশ্বাসী নই। আমি আর কি সেঞ্চুরি দেখবেন, আমি যে ক্যাটালগটা পাঠাবো, যে ক্লিপিংসটা পাঠাবো আপনাকে, আমি যে চরিত্র করছি আপনি কি আমাকে সেই চরিত্র দিচ্ছেন? না, নিশ্চয়ই না। একটা রিভার্স ক্যারেক্টার। তাহলে আপনি কেন দেখতে চাইছেন? হ্যাঁ, আমি যদি বলেন যে না আপনি কতটা সাবলীল সেটা জানার জন্যই দেখতে চাইছেন, সেটা দেখতে আসুন, এটা দেখুন, সরাসরি আপনার কোনো পরিচয় হয়ে যাবে। এইভাবেই চলছে আর কি। করোনার পর তো পুরো ডিজিটাল মাধ্যম বা ওটিটি এসেছে, তাই এই প্ল্যাটফর্ম আসার পর নাটকের দর্শকদের মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে? না, সেইভাবে আমি বলবো না। দেখুন, নাটকের জগতে কিছু ব্যক্তিত্ব রয়েছেন, অনেক অনামী দলও তাদেরকে একটা স্পেশাল চরিত্র দিয়ে নিয়ে আসে দর্শক আসার জন্য। কিন্তু একটা সময় যখন আমাদের প্রফেশনাল থিয়েটার হতো, এই মিনার্ভা, স্টার থিয়েটার, প্রতাপ মঞ্চ, অমুক তমুক বিভিন্ন জায়গায় যে হতো, সেখানেও কিন্তু একটা সময় প্রচুর দর্শক হতো। আগে তখন অন্য কোনো এন্টারটেনমেন্ট ছিল না, পুজোর সময় পুরো ফ্যামিলি নিয়ে থিয়েটার দেখবো, এই জন্য টিকিট কেটে আগের থেকে টিকিট কাটতো। কিন্তু সেই থিয়েটারও তো শেষ হয়ে গেছে। একটা সময় অফার দিয়েছিল, এই নাটকটা দেখতে আসলে আপনাকে ইলিশ মাছ দেওয়া হবে, ওই নাটকটা দেখতে আসলে আপনাকে একটা কাঁঠাল দেওয়া হবে, সিজনাল। এইটা হয়েছিল, তাতেও তো দর্শক হারিয়েছে। এবং দর্শক কখন কি চায় সেটা বোঝা মুশকিল। আজকে লিজেন্ড যারা থিয়েটারে কিছু মানুষ আছে, দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, অনির্বাণ, এদের নাটক হলে অনেক বেশি ভিড় হয়। কিন্তু যখন একটা আনকোড়া দল বা আনকোড়া আর্টিস্ট, যাদের হয়তো সেটাই পরিচিত নয়, তারা যখন সেই অভিনয়টা করে, সেই দর্শক পায় না। হয়তো দেখা যায় 7 থেকে 10 জন কি 15 জন, তার মধ্যে 3 জন ওনারই বাড়ির লোক, এই যারা অভিনয় করছে তাদেরই বাড়ির লোক, তারাই দর্শক। তো কেন আসেন না সেটা তাদের ব্যাপার, আমরা সেটা বলতে পারবো না। কিন্তু এমনও তো হতে পারে যে যে চরিত্রটা ওই অভিনেতা অভিনেত্রীরা করছে, সেটা হয়তো
আর এটা টাচুট বলতে নেই যে সেটা হচ্ছে গৌতম হালদার থেকেও ভালো হতে পারে, দেবশঙ্কর হালদার থেকেও ভালো হতে পারে, অনিল হালদার থেকেও ভালো হতে পারে, কৌশিক সেন, চন্দ্রন সেন তাদের থেকেও ভালো হতে পারে। কিন্তু মানুষ চিরকালই তাই স্রোতের গা ভাষায় একবার ভালো কেউ হয়ে গেলে, হাইলাইট হয়ে গেলে তাকে দেয়। আজকে মিডিয়ার জগতেও তাই, এই যে একটা সিরিয়ালে বিভিন্ন কোম্পানি, মিডিয়া কোম্পানিগুলো আসে ইন্টারভিউ নিতে, তারা ওই সে হিরোটা হয়তো সে এসছে মডেলিং থেকে, অভিনয়ের জানে না, হিরোইনটা এসছে মডেলিং থেকে, অভিনয়ের জানে না, হাইলাইট তারাই তো হয়, রাতারাতি সেলিব্রিটি তারা হয়ে যায়। আর তার পাশে যারা গল্পটাকে টেনে ধরে বের করে দিচ্ছে তাদের কোনোদিন বাইটও নেয় না, তাদের হাইলাইটও করে না। এটাই তো জীবন, এটাই লাইফ, এটা সিস্টেম করে ফেলেছে আমরাই করে ফেলেছি। তো একজন শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতা কতখানি গুরুত্বপূর্ণ? অবশ্যই সামাজিক দায়বদ্ধতা আছে, কারণ ওই যে সেই একটা পরিচিতি ঘটে যে আমি আজকে সত্যম মজুমদার, আমি অভিনয় করে 10টার লোকের 100টার লোকের কাছে পরিচিত হয়েছি। যে কথাটা, যে সামাজিক প্রেক্ষাপটে যে সমস্যাটা এই মুহূর্তে দাঁড়িয়েছে, সেই সমস্যাটা নিয়ে একটা সাধারণ আম জনতা বললে যতটা গুরুত্ব পাবে, কিন্তু একটা পরিচিত মুখ বললে তার চেয়ে অনেক বেশি গুরুত্ব পাবে। তো সেই কারণে সামাজিক যে কোনো প্রেক্ষাপটে যখন কোনো সমস্যা আসে, আমার মনে হয় যারা পরিচিত মুখ তাদের মুখ খোলা উচিত, কারণ তাদের দেখে বাকি সমাজটা সমৃদ্ধ হবে। যদি না হয় তাহলে বলবে যে, মানে তারা হয়তো রিলেটই করতে পারবে, তারা হয়তো এইটা হচ্ছে নাকি, এই খবরটা জানেই না হয়তো, এরকম হবে। কিন্তু তারা যখন কোনো সেলিব্রিটি, সে যে ডিপার্টমেন্টেই হোক, সেলিব্রিটিকে নিয়ে যখন এই কথাগুলো তাদের সামনে সমাজে মিডিয়ার সামনে তুলে ধরবে, তখন সে কিন্তু অ্যাভয়েড করে যেতে পারবে না। শুধু তো কি বলছে এইটা তার জানা হয়ে গেল, সেই বিষয়টা তো বলবে। এইভাবে প্রচারটা হয়, তাতে সামাজিক কাজগুলো উদ্বুদ্ধ করা হয়। কিন্তু সেখানেও দেখা গেছে যে আগে মুহূর্তে যে কিছু রাজনৈতিক চাপ আছে, মুখ খোলা যাবে না, বা তুমি বেশি মুখ খুললে তোমার প্রতি তোমার ট্রিটমেন্ট হতে পারে, সে পারিবারিক ট্রিটমেন্ট হতে পারে, ব্যক্তিগত ট্রিটমেন্ট হতে পারে। সেই কারণে অনেকে বলে না। যেরকম আজকে রিসেন্ট দেখছি 15 বছরের তৃণমূল শাসন চলে যাওয়ার পর যখন আজকে বিজেপির শাসন এসছে, এই মুহূর্তে যারা তৃণমূলের সঙ্গে ওতপ্রোত ছিল তারা অনেক কথা বলছে, এবং তার সাথে সাথে ইনভলভ হয়ে সাধারণ মানুষও বলছে। কিন্তু আগে এটা ভীতির কারণ ছিল, বলতে পারতো না, যে আমি বলতে গেলে আমার পারিবারিক চাপ আসতে পারে, আমার সামাজিক চাপ আসতে পারে, সেই জন্য বলতো না। কিন্তু আমার মনে হয় মানে নিজের কথা নিজে বলাটা উচিত। মানে আমার যদি মনে হয় যে আমার এই বিষয়টা খারাপ লাগছে, আমার যদি মনে হয় আরজি করের ঘটনাটা খারাপ লাগছে, আমার তো থাকবে, উপস্থিতি থাকবে, আমার বার্তা থাকবে। আমি নিজে হয়তো প্রচন্ড কাজের চাপে, অমুকের চাপে হয়তো আমি গিয়ে ওই ঘটনাটাই পৌঁছতে পারছি না, কিন্তু আমার কথা শুনে যদি আমি 100টা লোক উদ্বুদ্ধ করতে পারি, তাহলে তো সেই বিষয়টা নিয়ে সেও স্ট্রাগলটা করবে, সেও সংগ্রামটা করবে। ওই জন্যই আমার মনে হয় যে কোনো বিষয় হোক, খুব ভালো লাগলো সেটা নিয়ে কথা বলা উচিত। সত্যি খুব সুন্দর। আর একদম শেষ প্রশ্ন, যে নতুন প্রজন্ম যারা এই অভিনয় জগতে আসতে চাইছে, তাদের আপনি কি পরামর্শ দেবেন তাদের জন্য? এই প্রশ্নটা প্রত্যেকটা মিডিয়ায় শেষ প্রশ্নটা এটাই করে যে আগামী প্রজন্মের জন্য আপনার বার্তা কি। তাদের শুধু আমি একটাই কথা বলবো, মানে এই মিডিয়া ভীষণ, মানে এই রূপলী পর্দার এই হাতছানি প্রচন্ড, এইখানে আসার জন্য প্রত্যেকেই আগ্রহী, নিজেকে একবার যাচাই করে নেওয়ার জন্য আগ্রহী, অবশ্যই ভালো। কিন্তু তোমাদের এই আগ্রহটাকে কাজ করছে আগ্রহটাকে নিয়ে একদল অসৎ মানুষ ব্যবসা করে যাচ্ছে অভিনয় শিক্ষার কেন্দ্রের নামে। কি আমি অমুক হাউসের ইপি, আমি অমুক হাউসের কর্ণধার, এবং রিসেন্টলি স্নেহাশিস বাবু সেটা নিয়েও লিখেছেন। মানে এই ওনার হাউসের নাম করে টাকা নিচ্ছে, এবং যেহেতু এই মিডিয়ায়
মানে আসার জন্য প্রত্যেক মানুষ উৎসাহিত হয়ে থাকে, এই গ্রামে গঞ্জের মানুষ যে ওনাকে টাকা দিলে আমি এই হোস্টে কাজ পাবো, হুড় করে তাকে টাকা দিয়ে দিচ্ছে। এমনকি আমি এও দেখেছি তারা তো কারি কারি মানে 20,000 30,000 টাকা দিচ্ছে, শুধু তাই না, শুধু গ্রাম থেকে সেখানে থাকছে এবং সেই টাকাটা জোগাড় করতে গিয়ে সেই গ্রামের ছেলেটির বাবা মাকে, তাকে হয়তো তার একটা ছবি জমির অংশ বিক্রি করতে হয়েছে, একটা সোনার গহনা বিক্রি করতে হয়েছে যে তার সন্তানকে এস্টাবলিশ করবে বলে। আলটিমেটলি দিনের শেষে সে জিরো হয়ে ফিরছে। এই অসৎ ব্যবসাটা বন্ধ করার দরকার আছে। মানে শুধুমাত্র ওই জন্য বলছি, মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তুমি এখানে আসবে তার আগে প্রস্তুতি নিয়ে আসো। তুমি কোনো থিয়েটার দলের সঙ্গে যুক্ত হও, যেখানে মাসিক একটা চাঁদা হয়তো সেখানেও থাকবে, কিন্তু সেটা খুবই যৎসামান্য। তোমার এই 20-30,000 টাকা বা তোমার বাবা মাকে জমি বিক্রি করতে হবে না, অন্তত তুমি এখানে এসে করো, থিয়েটার শেখো, অভিনয় শেখো, শিখে তারপর তুমি এগো। তা না হলে কিন্তু তুমি মাঝপথে হতাশ হয়ে ফিরবে, সেদিন তোমার ভাড়ারে কিছুই থাকবে না। বাপ মা তোমাকে ভালো শিক্ষার জন্য তোমাকে যে পাঠালো তারাও হতাশ হবে, কি করলি, টাকাগুলো খরচা করলি, কিছুই তো করতে পারলি না। এই হতাশা যেন কারোর জীবনে না আসে। সঠিক শিক্ষা লাভ করো এবং থিয়েটার গুলোর সঙ্গে যুক্ত হও। এই অভিনয় শিক্ষা যতই সেলিব্রিটির মুখ দেখা, আমি নিজেও হয়তো দু একটা জায়গায় শেখাতে যাই, আমি কিন্তু বলি, অর্গানাইজার বলে এই আপনি এটা বলছেন কেন, আমার তো ছেলে মেয়ে কেটে যাবে। আমি সত্যিটা আমাকে বলতেই হবে, তাহলে আমাকে ডাকবেন না। আমি বলি সত্যিটাই বলবো যে এখানে আসছো, দুদিন পরে যদি কোনোভাবে এখানের সাথে কোনো প্রোগ্রামারের সঙ্গে ওরা মিট করতে পারে, তোমাদের জুনিয়র আর্টিস্টে কাজ করবে। তুমি জুনিয়র আর্টিস্ট হতে এসছো, তুমি না বলা ডায়লগ বলে এপাশ থেকে ওপাশ থেকে এপাশ আসতে এসছো, তুমি তো অভিনেতা বা অভিনেত্রী হতে এসছো। তাহলে সেইভাবে নিজেকে তৈরি করো, গ্রুপ থিয়েটারের সঙ্গে করো, যেখানে তোমাকে স্পেসিফিক করে আলাদা করে শেখাবে না, সঙ্গে থেকেই শিখতে হবে। আমরাও কিন্তু ওইভাবেই শিখেছি। একটা থিয়েটার দলে গেলে 3 বছর 3.5 বছর বসিয়ে রাখে, আগে শেখো। তুমি দেখি তোমার আনুগত্য কি, আমার দলের প্রতি আনুগত্য আছে কিনা। তোমাকে যাও চাটা নিয়ে আসো সবার জন্য, যাও স্ক্রিপ্টটা জেরক্স করে নিয়ে আসো, এই এখানে রিহার্সাল করবে, ফ্লোরটা ঝাড় দিয়ে দাও। শিক্ষা শৃঙ্খলা, তুমি ভেবো না তোমাকে দিয়ে কাজ করাচ্ছে, তোমাকে চাকরে কাজ করাচ্ছে, ওটাই শৃঙ্খলা। তোমাকে পরীক্ষা করছে তুমি এটাকে ভালোবেসে এসেছো নাকি শুধু দুদিন এখানে করে এই নামটাকে কাজে লাগিয়ে ইন্ডাস্ট্রিতে গিয়ে বলি আমি এই দলে অভিনয় করি। এরকমও হয়েছে, আমি এরকম ইন্টারভিউতে অডিশনে গেছে, বলছি যে থিয়েটার করো, হ্যাঁ স্যার, স্ক্রিপ্টও সে জোগাড় করে নিয়েছে, সেই দলে। কোন দল করো? এই দল করো। ডিরেক্টর কি? তুমি চেনো তাকে? হ্যাঁ, চেনো মানে আমি তো ডিরেক্টর, তুমি চেনো বলছো? আমি ডিরেক্টর ওই দলটা। আমি বুঝে বলছি তুমি ওই দল করো। আমি তোমাকে যখন এটা বললাম তাতে তোমার অ্যালার্ট হওয়া উচিত ছিল। আমি সেই দলের ডিরেক্টর, তুমি আমাকে বলছো তুমি ওই দলে যে কাজ করো, তুমি ডিরেক্টরকে চেনো? কেন এইভাবে মিথ্যের আশ্রয় নিচ্ছ? তোমাকে আজকে আমি একটা চরিত্র হয়তো ভাবতেও পারি, কিন্তু তুমি তো ফেলিওর হবে, তাহলে প্রডিউসারের পয়সা খরচা হবে। সেকেন্ড দিন তোমার জন্য আমিও তো কাজটা পাবো না, এই প্রডিউসার আমাকে নিয়ে আর ভাববে না কোনোদিন। তো সেই জন্যই আমার নতুনদের বার্তা, সঠিক শিক্ষা লাভ করে মুভ করো, তাহলে জীবনে টুডে আর টুমরো সাকসেস পাবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদা। নমস্কার। আজ এই পর্যন্ত আমরা সত্যমদার কাছে শুনে নিলাম অনেক কিছু অজানা কথা। আজকে এখানেই শেষ করছি, আসবো আবার পরের এপিসোডে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।